নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধি দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠান মানেই আপনাদের কাছে আমরা অনেক কিছু নতুন নতুন আমাদের কিছু জানানোর বিষয় থাকে এবং জ্যোতিষীয় পরামর্শের মাধ্যমে। তখন এই যে অনেক বছরের প্রাচীন এই শাস্ত্রটির মধ্যে যে কত কিছু লিখিত থাকে, লিখিত রয়েছে এবং সেখান থেকে কিভাবে সেগুলোকে নিয়ে আপনাদের কাছে আমাদের দেওয়া, তার কারণ কিছু জিনিস আমরা অনেক কিছু জানি না। জ্যোতিষ শাস্ত্রের মধ্যে সেটা লিপিবদ্ধ রয়েছে এই বহু প্রাচীন শাস্ত্রের মধ্যে এবং সেইভাবে আমাদের গেস্ট, আমাদের অতিথি আপনাদের কাছে পৌঁছে দেন যে অনেক অজানা কিছু তথ্যগুলো আপনারা সেগুলো ভীষণভাবে নিচ্ছেন এবং নিয়ে সেগুলো সম্বন্ধে অনেকটাই ওয়াকিবহাল হচ্ছেন। তার কারণ এগুলো না জানলে আমরা অনেক কিছু বুঝতে পারি না, জানতে পারি না এবং কিছু সতর্কতার জায়গা থাকে, যেমন কিছু আমাদের জীবনের কিছু সাহায্য, কিছু হেল্প বা কিছু আপনাকে জানানোর একটা কিছু বিষয় থাকে, সতর্কতা এবং সজাগ করে দেওয়ার একটা ব্যবস্থা থাকে, যেগুলো আমরা অনেক সময় সেগুলো নিজেরা বুঝতে পারি না, জানতে পারি না বলে অনেক জায়গায় আমরা ঠকে যাই বা অনেক কিছু আমরা জীবনের অনেকটা পথ আমরা পেরিয়ে গিয়ে সেটা আফসোস করি, আক্ষেপ করি। কিন্তু যদি জেনে যাই যে এই কারণে আমাদের জীবনে এই ঘটতে চলেছে, ভবিষ্যতে এই হবে, তাহলে কিন্তু আগে থেকে আমরা অ্যালার্ট হতে পারি। সেই বিষয়ে কিন্তু আমাদের গেস্ট অর্থাৎ জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আপনাদেরকে সেই বিষয়ে জানাচ্ছেন এবং দীর্ঘদিন ধরে মানুষকে নানানভাবে একটা পথ দেখাচ্ছেন, দিশা দেখাচ্ছেন, যেই দিশা পথ দিয়ে আপনারা কিন্তু সৌভাগ্যের একেবারে সমৃদ্ধির জায়গায় পৌঁছে যাচ্ছেন, সৌভাগ্য এবং সমৃদ্ধির জায়গায় পৌঁছে যাচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার কারণ আমরা আজকের একটি বিষয় রেখেছি, যেটা হলো আমাদের গ্রহ বিষয়। আপনারা জানেন 9টি গ্রহ আছে, 27টি নক্ষত্র আছে, কিন্তু এছাড়াও যে আরো 2-3টি যে ছায়া, যেটাকে হলো ছায়া সঙ্গী, যেটাকে বলে ছায়া প্ল্যানেট বলে, শ্যাডো প্ল্যানেট বলে, রাহু কেতু, তাদের ভূমিকাগুলো কি, আজকে আমরা কেতুর ভূমিকাটা জানবো এবং তার প্রভাব পড়লে মানব জীবনে কি কি হতে পারে সেই বিষয়ে কিন্তু আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু সংখ্যাতত্ত্ববিদ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু একজন সুদক্ষ বাস্তুবিদ এবং হস্তরেখাবিদ এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার। আসুন আমরা সে বিষয়ে কিন্তু জেনে নিই, সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই বললাম আমরা অনেক কিছু বুঝি না, অনেক কিছু জানি না এবং যখন আমরা জানি যে এই কারণে আমাদের জীবনে এই হয়েছে বা হতে পারে বা হবে, তাহার তখনই আমরা একটু সচেতন হই। কিন্তু আপনি তো দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে মানুষকে নানানভাবে অ্যালার্ট করে দিচ্ছেন, সচেতন করে দিচ্ছেন। আজকে আমরা সে বিষয়ে একটি জানবো যে এই যে শ্যাডো প্ল্যানেট বা ছায়া সঙ্গী, যেটাকে বলে ছায়া গ্রহ, যেটাকে বলে রাহু কেতু, আমরা রাহুর আলোচনাটা করব অবশ্যই। তার আগে আমরা আজকে একটু জেনে নেব কেতুর ভূমিকা কি, মানব জীবনে তার প্রভাবটা কতটা পড়লে, কতটা শুভত্ব, কতটা অশুভত্ব, সেগুলো সম্বন্ধে আজকে আপনার কাছে জানবো। নৈসর্গিক পাপগ্রহের মধ্যে শনি যেমন খুবই সমস্যাদায়ক প্ল্যানেট, তেমনি কিন্তু রাহু কেতু যে ছায়াগ্রহ, এই ছায়াগ্রহের মধ্যে রাহু কেতুও কিন্তু সমস্যাদায়ক প্ল্যানেট। এবং এই রাহু এবং কেতু এর জন্মছকে প্লেসমেন্টটা বলে দেবে যে আপনার জন্মছকে উন্নতির ক্ষেত্রটা কত দূর হবে, কোনো সমস্যায় পড়তে হবে কিনা এবং জীবনে কতটা উন্নতির পথ পাবেন। সেটা রাহুর যদি শুভ প্রভাব পাই জন্মছকে, সেক্ষেত্রে দেখা যায় একজন জাতক বা জাতিকা জীবনে কিন্তু প্রচুর উন্নতি করে থাকে। এবং সেই সঙ্গে যদি আমরা কেতু গ্রহেরও শুভ প্রভাব যদি পাই জন্মছকে, তাহলেও জানবেন যে কেতু গ্রহের শুভ প্রভাবেও কিন্তু একজন জাতক বা জাতিকার জীবনে উন্নতি বা ভালো কিছু হতে পারে। এখন কেতু যদি কারো জন্মছকে শুভভাবে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে জানতে হবে যে এই মস্তকবিহীন যে গ্রহ, এর নাম হচ্ছে কেতু। কেতুর মাথা নেই, কেতুকে কবন্ধ বলা হয়। এই যে মাথা নেই, শুধু দেহ সর্পাকৃতি, এই কেতুর ভূমিকা কিন্তু অসীম জ্ঞান বা মোক্ষ লাভের জন্য। কেতু কিন্তু মোক্ষদায়ক প্ল্যানেট মানা হয়। জ্যোতিষশাস্ত্রে কেতুর যদি প্রভাব কোনো জাতক বা জাতিকা শুভ পায়,
তাহলে কিন্তু তার ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনা স্ফুরণ ঘটে, তার ক্ষেত্রে কিন্তু জ্ঞান লাভের একটা চরম জ্ঞানের একটা প্রকাশ ঘটে এই শুভ কেতু যদি কারো জন্মছকে পাওয়া যায়। এবং তার একটা ইনটিউশন পাওয়ার বা অন্তর্দৃষ্টি এটাও কিন্তু কাজ করে শুভ কেতুর প্রভাবে। কেতু বা রাহু বা শনি বা যে কোনো গ্রহই কিন্তু কেউ খারাপ নয়, সব শুধু খারাপ ফলই দেবে এমনটা নয়। এটা জানতে হবে বহু কিছু ভালো কিন্তু তাদের মধ্যেও রয়েছে, সেই গ্রহগুলো কিন্তু বহু কিছু ভালো উপকারও দেয় এবং সেই ভালো মন্দ মিলিয়েই জন্মছকের সৃষ্টি, মানুষের জীবন সেইভাবেই কিন্তু গড়ে ওঠে। এখন আমরা যে দেখি আধ্যাত্মিক জগতে যত বড় বড় গুণীজন পণ্ডিত ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু জানতে হবে যে কেতু বা মোক্ষ লাভ যারা করেছেন বা সিদ্ধি লাভ করেছেন, কেতুর প্রভাব শুভ না থাকলে কিন্তু তাদের কখনোই সেই পজিশনে যাওয়া সম্ভব ছিল না, কার্যত অসম্ভব। এখন এই কেতু যার জন্মছকে যতটা, এবং দ্বাদশে কেতু বিশেষ করে দেখা যায় যে জীবনে মোক্ষ লাভের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ভাইটাল ভূমিকা রাখে। এবং এই কেতুর জন্যই কিন্তু জানতে হবে যে কোনো মন্ত্র শক্তি বলুন, গুপ্ত বিদ্যা বলুন, এই কেতুর দ্বারাই যাদের এই সমস্ত বিষয়ে আগ্রহ বা ঝোঁক রয়েছে, জ্যোতিষবিদ্যা, মন্ত্র শক্তি, কোনো গুপ্ত বিদ্যা, আধ্যাত্মিক কোনো বিষয়ে চর্চা করা, অনুসন্ধিৎসা, এগুলো কিন্তু সবটাই কেতুর শুভ প্রভাবের কারণেই কিন্তু হয়ে থাকে। এই কারণে কেতুকে যেহেতু জ্ঞানের কারক গ্রহ বলা হয় এবং এই কেতুই কিন্তু ভগবান গণেশের নির্দেশক, এই কেতুই কিন্তু ভগবান শিবের নাগেশ্বর রূপ, দশম মহাবিদ্যার মধ্যে কিন্তু মা ধূমাবতী এবং দশম অবতারের মধ্যে মৎস্য অবতারকে নির্দেশ করে কিন্তু এই কেতু। এই কেতু জানতে হবে যে এই কেতু যদি কারো জন্মছকে শুভ থাকে সে কিন্তু একটা না একটা সময়ে আধ্যাত্মিকের পথে আসবেই, তার মধ্যে কিন্তু ঈশ্বরিক চেতনা বা জ্ঞান লাভের, গুপ্ত বিষয়ক জ্ঞান লাভের আগ্রহ এগুলো কিন্তু তার মধ্যে দেখা দেবেই এবং সে কিন্তু সেগুলো নিয়ে কিন্তু ভবিষ্যতে এগোবেও। এই যে বিষয়টা, এটা কিন্তু শুভ কেতুর প্রভাব থাকলে জন্মছকে তাহলেই হয়। এখন সবার জন্মছকেই তো কেতু শুভ অবস্থান করে না বা থাকে না, জন্মছকে কেতু অশুভ অবস্থানও থাকে এবং এই অশুভ অবস্থান কেতু যদি কারো জন্মছকে পাওয়া যায় সেটা কিন্তু ঠিক তার বিপরীত ফল দেয়। ভালো কিছু উপকার বা ভালো কিছু জগতে তার দ্বারা যে করিয়ে নেওয়া শুভ কেতু থাকলে যেটা হয় সেটা কিন্তু কেতু যদি কারো জন্মছকে অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু তার দ্বারা কিছু হয় না। জানতে হবে কেতু জাতক বা জাতিকা সব থেকে বেশি প্রভাব যদি থাকে হৃদয়হীন ব্যক্তি হয়, তার মধ্যে মায়া দয়া মমতা বলে কিছু থাকে না, একদম বলতে পারেন যে হৃদয়হীন ব্যক্তি হয় কেতুর প্রভাবে জাতক বা জাতিকা যারাই রয়েছেন। এরা কিন্তু দেখা যাবে যে এই প্রচন্ড এদেরকে অপমান করুন, এদেরকে যে কোনো ভাবে তিরস্কার করুন, তারা কিন্তু হাসতে হাসতে আবার সেই অন্যায় কাজ করতে পারে নির্দ্বিধায় নির্বিচারে যদি কেতু তার জন্মছকে অশুভ থাকে। পাপ কাজ, যে কোনো অশুভ কাজ, অসৎ কাজ করতে পারে কিন্তু কেতু নির্বিবাদে নির্বিচারে, কোন রকম মায়া মমতা তার মধ্যে কিন্তু থাকে না। এই কেতু যার অশুভ রয়েছে এ কিন্তু একেবারে হৃদয়হীন, লাজ লজ্জাহীন বলতে পারেন, অনুভূতি শূন্য হয়। এই ধরনের যে সমস্ত জাতক বা জাতিকা তারা কিন্তু এই কেতুর নেশা, এগুলো বলা হয় যে শুকনো নেশা বা যে কোনো বিষয়ে আসক্তি, নেশার দ্রব্যের প্রতি আসক্তি, এগুলো কিন্তু বাড়িয়ে তোলে অশুভ কেতু। এই কেতুর যেমন ভালো দিক মোক্ষ লাভ, তার দ্বারা জগতের কল্যাণ সাধন,
তার কিন্তু নেগেটিভ দিকটা রয়েছে অশুভ কেতু, সেটা কিন্তু একদম বিচলিত করে দেওয়ার মতোই নেগেটিভ দিক। সুতরাং আরেকটা বিষয় জানতে হবে যে জন্ম ছকে যার অশুভ কেতু এই প্রবল যে কোনো কাজে বাধা সৃষ্টি করা, বিঘ্ন সৃষ্টি করা, হওয়া কাজকে আটকে দেওয়া, কেতুর মতো গ্রহ যদি অশুভ থাকে, কেতু কিন্তু এই কাজগুলো বেশি করে, সেই কাজ কিন্তু সফলতার সঙ্গে হতে দেয় না, ভীষণভাবে আটকে দেয়। যার কারণে জন্মছকে যদি দেখা যায় যে কেতু অশুভ অবস্থান করছে, তাহলে কিন্তু আর শুরুতে যদি তার প্রভাব কিছু রিয়েলাইজ করা যায় বা বোঝা যায়, তাহলে কিন্তু অতি অবশ্যই এই কেতু গ্রহের প্রতিকার, কেতু গ্রহের উপচার, এগুলো কিন্তু বিশেষভাবে জরুরি হয়ে পড়ে। না হলে কিন্তু এই কেতু প্রভাবাধীন যে ব্যক্তি বা জাতক বা জাতিকা যারাই থাকবেন, তারা কিন্তু ডে বাই ডে উন্নতি করতে পারবেন না। অশুভ কেতুর প্রভাবে যারাই রয়েছেন, তারা কিন্তু জানবেন যে নিজেরা ঠিক করে নেব বা সমস্যা মিটে যাবে দুদিন পরে, তা কিন্তু হবে না। ডে বাই ডে কিন্তু নেগেটিভে যেতে থাকবে অশুভ কেতু যদি জন্মছকে পাওয়া যায়। আর এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে হস্তরেখার মধ্যে 9টা গ্রহই তো পাই আমরা, হাতের তালুর মধ্যে 9টা গ্রহেরই অবস্থান রয়েছে হাতের মধ্যে। এখন এই হাতের মধ্যে কেতুর অবস্থান যদি অশুভ হয়, ধরুন কারো জন্মছক নেই বা জন্ম তারিখ, সময়, এগুলো কিছুই তিনি জানেন না, তাহলে কি হবে, তার হাতের রেখা, হাতে যে কেতুর স্থান, সেটা দেখলেও চিহ্নিত করা সম্ভব যে তিনি কেতুর অশুভ প্রভাবের মধ্যে দিয়ে চলছেন নাকি তিনি কেতুর শুভ কোনো প্রভাবের মধ্যে দিয়ে চলছেন। অশুভ প্রভাবের মধ্যে দিয়ে চললে তার হাতে কিন্তু পরিষ্কার পরিস্ফুট হবে যে কেতু অশুভ অবস্থান করছে। সেক্ষেত্রে হাত দেখিয়ে কিন্তু এই কেতুর প্রতিকার করাটা খুবই জরুরি। এই 9টা গ্রহের মধ্যে প্রত্যেকটা গ্রহের অবস্থান যেমন সঠিক হলে তবেই কিন্তু একটা জাতক বা জাতিকা জীবনে সেই মাত্রায় উন্নতি করা বা জীবনে সেই মাত্রায় প্রতিষ্ঠা পাওয়া, জীবনের সর্বদিকগুলোকে ভালো রাখা, এগুলো সম্ভব হয়। কিন্তু যদি এটা যতক্ষণ না প্রতিকার হয় নেগেটিভ কেতুর, ততক্ষণ কিন্তু সেই সমস্যাগুলো থেকে কেউ বেরোতে পারে না। প্রত্যেকটা গ্রহের ভূমিকা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ভূমিকা রাখে কেতু গ্রহ, রাহু, এই গ্রহগুলি। কেন রাহু কেতুকে বলা হয় শ্যাডো প্ল্যানেট, ছায়া গ্রহ। কেতুর প্রভাব যদি কোনো ব্যক্তির হরোস্কোপে থাকে ষষ্ঠ স্থানে, জানবেন ষষ্ঠ স্থানটাকে বলা হয় রোগের ঘর। যত আপনি ট্রিটমেন্ট করান, পরীক্ষা করান, দেখবেন যে ডাক্তার বাবু দেখতে রোগ ধরতে পারছে না কি হয়েছে, অথচ তিনি কিন্তু কষ্ট পাচ্ছেন, শরীর অসুস্থ, কিছুতেই শরীর ভালো যায় না। অথচ যে কোনো টেস্ট করছেন বা ডাক্তার বাবুকে দেখাচ্ছেন বারবার, তিনি কিন্তু ফাইন্ড আউট করতে পারছেন না কি প্রবলেম হয়েছে। টেস্টেও কিন্তু রিপোর্ট ভালো আসছে, যে পজিটিভ রিপোর্ট, সবই ভালো, সবই ভালো, তো অথচ কষ্ট পাচ্ছে। এরকম বহু মানুষ আছে, বহু ক্লায়েন্ট দেখেছি এরকম সমস্যায় জর্জরিত। তারা ভাবছেন, তখন অনেকে ভাবেন যে কেউ কিছু করলো কিনা, ক্ষতি করে দিল কিনা, কোন ধরনের অশুভ তন্ত্র প্রয়োগ হলো কিনা আমার উপর। অনেকে জিজ্ঞেস করেন এসে যে আমি তো এরকম বহু ডাক্তার বাবুকে দেখিয়েছি, বহু টেস্ট দিয়েছেন, যেভাবে টেস্ট দিয়েছেন সমস্তগুলো করিয়েছি, কিন্তু আমার তো কোনো রকম শারীরিক অসুস্থতার লক্ষণ প্রকাশ পাচ্ছে না, অথচ আমি নিজে অসুস্থ হচ্ছি, এরকম বহু ক্লায়েন্ট বলেন। তখন আমরা দেখে নিই যে তার কেতুর পরিস্থিতিটা কি আছে। যেহেতু শ্যাডো প্ল্যানেট সহজে রোগ নির্ণয় করতে দেবে না, এমন সময়ে রোগটা ধরা পড়বে যেটা তখন দেখা যাবে যে কন্ট্রোলের বাইরে, সেই সময় সমস্যাটা বেড়ে গেল, কিছু করার থাকছে না। যার কারণে শুরুতেই কিন্তু এই বিষয়গুলোকে দেখিয়ে প্রতিকার করিয়ে নেওয়া সব থেকে শুভ হয়।
যাই হোক, আপনি একটু চেম্বার গুলো বলে দিন, তারপরে আবার আমি আসবো এই আলোচনা। ব্যাপারগুলো মানে সত্যি এত সুন্দরভাবে ডিটেলসটা স্যার জানান আপনাদেরকে, অনেক কিছু আপনারা বুঝতে পারেন যে কি কি কারণে আপনার জীবনে কি কি হতে পারে বা কি কি ব্যাঘাত ঘটছে, বা এই যে রোগ নিয়ে আমরা অনেক সময় এটা বুঝিও না, অনেক সময় স্যার দীর্ঘদিন ধরে রোগে ভুগছে কিন্তু তার কোনো ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু তার কোনো ফল হচ্ছে না, যে কোন গ্রহের প্রভাবে এই সমস্যাগুলো আসতে পারে সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করলেন, অ্যানালিসিস করে দিলেন, বিশ্লেষণ করে দিলেন। তাহলে আগে থেকে আপনাদের এই অ্যালার্ট করে দেওয়াটাও কিন্তু তার কাজ। তাই বন্ধুদের একটা কথাই বলা যে যদি কোনো সমস্যা হয় এই মানুষটির সান্নিধ্যে যদি আসতে পারেন অবশ্যই আপনি সেই রেজাল্টটা পাবেন, এবং আপনার জীবনের যা যা সমস্যাগুলো আছে সেই সমাধানের পথটা কিন্তু তিনি সেইভাবেই আপনাকে করে দেবেন, এবং আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এইটুকু বলতে পারি। এই মানুষটির সান্নিধ্যে কিভাবে আসবেন আমি অবশ্যই বলবো। তার নিজস্ব চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি, যেটা হলো রাজপুর চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন, প্রত্যেক রবিবার পাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে যেমন পেয়ে যাচ্ছেন, তেমনি বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন রাজপুর চৌহাটি মোড়ে। এবার কিভাবে আসবেন লোকেশনটা আমি একটু জানিয়ে দিচ্ছি। কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই আপনারা বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এই রাজপুর চৌহাটি মোড় চেম্বারে আসতে, আপনাদের সেটা বলে দিলাম। এবং নিজস্ব যে আরেকটি চেম্বার সেটা হলো সুভাষগ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন, প্রত্যেক বৃহস্পতিবার পাচ্ছেন এবং রবিবারও পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন, সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার এবং রবিবার পেয়ে যাচ্ছেন সুভাষগ্রামে। খুব পপুলার জায়গা এই জায়গাগুলো, এবং দীর্ঘ বছর ধরে তিনি এখানেই বসছেন, যে অন্য কোথাও না, এই যেই চেম্বারগুলো বলছি সেই এক্সাক্ট সেই জায়গাগুলোতেই তিনি বসছেন, সেখানে গেলেই কিন্তু তাকে পেয়ে যাবেন। এই বছরের পর বছর তিনি সেখানেই বসে আসছেন, যে অন্য কোথাও নেই, আর একেবারে নিজস্ব সেটা। এবং আরেকটি জায়গা যেটা হলো জয়নগরে, এটাও খুব জনপ্রিয় জায়গা। জয়নগর প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। এবং দমদম শিথির মোড়ে বন্ধুরা পাচ্ছেন প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং দমদমে মানেই তো জানেন একদম সেন্ট্রাল জায়গা, সেটা আপনি বনগাঁ, হাবড়া, বারাসাত, দত্তপুকুরের বন্ধুরা আসতে পাচ্ছেন, এছাড়া দক্ষিণেশ্বর, ডানকুনির মানুষরা আসতে পাচ্ছেন, দক্ষিণেশ্বর, ডানলপ এই বন্ধুরা আসতে পাচ্ছেন, বাগুইয়াটি, কেষ্টপুর সেই বন্ধুরাও আসতে পাচ্ছেন, হাওড়া, হুগলি সব জায়গা থেকে কিন্তু এই দমদমে আসতে পাচ্ছেন, সেটা কিন্তু প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া বেহালাতেও আপনারা পাচ্ছেন 5টা থেকে 7টার মধ্যে পাচ্ছেন প্রত্যেক শনিবার। আরেকটি জায়গা যেটা হলো দুর্গাপুরে, এটা আপনাদের একটা খবর, সুখবর বলতে পারি, 20শে জুন অর্থাৎ 20 জুন আপনারা কিন্তু দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, বন্ধুদের জানিয়ে দেওয়া হচ্ছে। যেটা হলো আপনারা এখনো বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে। তিনি 10 জনের বেশি দেখেন না, কিন্তু এখনো 2-3 জন আপনারা বুকিং করতে পারেন, তখন 20শে জুন কিন্তু তিনি আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে, স্যারকে পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে বৃহস্পতিবার, সেটা হলো 20শে জুন পেয়ে যাচ্ছেন। আপনারা প্লিজ নোট ডাউন করুন, লিখে রাখুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান। এবং আরেকটি জায়গা হলো বহরমপুরও বন্ধুরা পাচ্ছেন, এটা হলো মাসে বৃহস্পতিবার একদিন করে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে পেয়ে যাচ্ছেন। বহরমপুরে আপনারা বন্ধুরা পাচ্ছেন, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবং বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন, অগ্রিম বুকিং করে আসবেন। 9051200976 এই নাম্বারটি, যেটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, কন্টাক্ট নাম্বার বলে লেখা, যেটা রেড বক্সে যে নাম্বারটি লেখা রয়েছে, বুকিং নাম্বার বা কন্টাক্ট নাম্বার, যোগাযোগ নাম্বার, হেল্পিং নাম্বার, এটা হলো 9051200976। আর যারা দূরের বন্ধু আসতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্য বলা, আপনারা কিন্তু অনলাইনে প্রেডিকশন পেয়ে যাচ্ছেন, এবং যদি তিনি মনে করেন যে প্রতিকার বা প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটাও কিন্তু আপনার বাড়িতে ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতেও পৌঁছে যাচ্ছে। এটাও আপনাদের জানিয়ে দিলাম, যারা আসতে পারছে না তাদের উদ্দেশ্য বলা এটা। আমরা আবার একটু স্যার নিশ্চয় যেটা বলছিলাম, কেতুর অশুভ প্রভাবে জন্মানো ব্যক্তি কিন্তু জানবেন বিষধর সাপের থেকেও ভয়ঙ্কর হয়। এদের মধ্যে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ যত রকমের দেখা যাবে, জানবেন যে কেতুর অশুভ প্রভাব কিন্তু তাদের মধ্যে বিদ্যমান। এবং এমনকি যেমন ধরুন গোয়েন্দা, সিবিআই, পুলিশ, যে কোনো উচ্চপদস্থ এইসব বিভাগে কর্মরত যেগুলো, যারা নাকি অসৎ কিছু মানুষ যারা থাকেন, তাদের মধ্যেও কিন্তু কেতুর অশুভ প্রভাবটা বিদ্যমান থাকে। যার কারণে শুভ কেতু হলে কিন্তু এই সব ডিপার্টমেন্ট গুলোতে খুব কিন্তু দক্ষ অফিসার হন, খুব মানবিক হন, সেই জিনিসটা কিন্তু খুব ভালো সমাজ এবং দেশের জন্য ভালো হয়। কিন্তু যার অশুভ প্রভাব কেতুর বিদ্যমান,
তার ক্ষেত্রে কিন্তু দেখা যায় কর্মচারী বেশিরভাগ ক্ষেত্রে অসৎ হন এবং সেই ধরনের কিন্তু জীবন যাপন করে থাকেন, যার ফলটা প্রাথমিক থেকে ওটা কিন্তু খারাপের দিকেই যেতে থাকে এবং এটা না ইহকাল না পরকাল কোনোভাবেই কিন্তু সুখের জায়গাটা এখানে থাকে না। আর কেতু জানবেন যে যেভাবে থাকবে অশুভ কেতু, সেই ভাবের ফলটাকে বিশেষ করে নষ্ট করে দেয় কেতুটা। কেন? এই যেভাবে থাকবে বিশেষ করে নষ্ট করে দেয়। যদি এটা দেখা যায় যে কোনোভাবে সপ্তম ভাবে কেতু অবস্থান রয়েছে, দেখা যাবে সারা জীবন চেষ্টা করে বিয়ে দেওয়ার চেষ্টা করছেন, বিয়েই হলো না, কেতুর জাতক বা জাতিকা যার সপ্তম স্থানে কেতু আছে, বা যদি বা কোনোভাবে হলো তো ভুল জায়গায় বিয়ে হলো এবং বেশি দিন সংসার করতে না পারা বা বিয়ে ভেঙে যাওয়া, এটা কিন্তু অশুভ কেতুর প্রভাবে হয়। পঞ্চমে কেতু কিন্তু সন্তান হতে দেয় না, সন্তান হতে ভীষণ বাধা দেয়, সহজে হয় না। এই যেখানে শনি যদি সপ্তমে থাকে বিলম্বে বিয়ে দেয়, কিন্তু বিয়ে দেয়। পঞ্চমে যদি শনি অবস্থান করে তাহলে কিন্তু সন্তান দেয়, বিলম্বে দেয়। কিন্তু এখানে কেতুর অবস্থান এই পঞ্চম ভাবে যদি থাকে, সেক্ষেত্রে সহজে সন্তান হতেই চায় না, সন্তানের ক্ষেত্রে ভীষণ বাধা আসে, সপ্তমের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে ভীষণ বাধা আসে। এই জন্য কেতুর অবস্থান বিভিন্ন ভাবে 12টা ভাব লগ্ন থেকে দ্বাদশ ভাব পর্যন্ত যেভাবে অশুভ কেতু বসে থাকবে, সেই ভাবের যে গুণাবলী শুভত্ব, সেটাকে কিন্তু কেতু সম্পূর্ণ বিনষ্ট করে দেয়। এবং যতক্ষণ না সেই ভাবে সেই গ্রহের উপযুক্ত প্রতিকার প্রতিবিধান হয়, ততক্ষণ জানবেন যে সঠিকভাবে কিন্তু সেই ব্যক্তি কিন্তু জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন না বা সেই বাধাকে অতিক্রম করতে পারবেন না। এই কেতুর অশুভ প্রভাব বয়ে নিয়েই তাকে জীবনে অগ্রসর হতে হবে, যার ফলটা হয় কিন্তু অতি খারাপ। শুরু থেকেই এই জিনিসটা সিমটম থাকতে থাকতে যদি দেখিয়ে প্রতিকার করা যায়, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। নইলে এটা যত বয়স বাড়ে, যত সমস্যা গভীর হতে আরম্ভ করে, তত কিন্তু জীবন নাজেহাল করে দেয় অশুভ কেতু। এখন এই কেতুর জন্য, এই কেতুর যাদের অশুভ প্রভাব রয়েছে বুঝতে পারছেন, অথচ প্রতিকার করারও সামর্থ্য নেই, তারা কি করবেন? তারা যদি আপনারা জেনে থাকেন, আপনার হরস্কোপ দেখিয়ে হোক, হস্তরেখা বিচার করিয়ে হোক, যে কোনো ভাবে আপনি জানেন যে আপনার অশুভ কেতুর জন্য এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে অথচ আপনি প্রতিকার করার সামর্থ্য নেই, সেক্ষেত্রে জানবেন আপনার জন্য ভগবান গণেশের নিয়মিত যদি পুজো করা যায়, তাহলে কিন্তু সব থেকে শুভ। হ্যাঁ, এবং গণেশ প্রণাম মন্ত্র, ওং বক্রতুণ্ডং মহাকায়ং সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নং কুরু মে দেব সর্ব কার্যেষু সর্বদা, এই মন্ত্র ওং গং গণপতয়ে নমঃ, ওং গং গণপতয়ে নমঃ, এই মন্ত্র নিয়মিত যদি 28 বার বা 108 বার পাঠ করা যায়, সেক্ষেত্রে জানবেন এই কেতুর অশুভ প্রভাব অনেকাংশে কাটে। এছাড়া কি করতে হয়? গণেশজিকে যদি আপনি দুর্ব এবং আতপ চাল আর সিদ্ধি ভগবান গণেশকে অর্পণ করেন, সেক্ষেত্রেও কিন্তু এই কেতুজনিত সমস্যা কিন্তু কাটে। এটা কিন্তু নিয়মিত করতে হবে এবং খুব শুদ্ধ মনে শুদ্ধ বস্তে যদি করা যায়, সেক্ষেত্রে ভালো হয়। এবং অনেকে আবার কেতুর আপনারা যারা প্রণাম মন্ত্র যদি পাঠ করতে পারেন, পলাল ধূম সংকাশং তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্মাত্মকং তং কেতুং প্রণমম্যহম, এই মন্ত্র করলেও কিন্তু ভালো উপকার হবে যদি নিয়মিত পাঠ করতে পারেন। অশুভ কেতুর প্রভাব যাদের মধ্যে আছে তাদের জন্য কিন্তু এই মন্ত্র অত্যন্ত কার্যকরী। এছাড়া কি আছে? এছাড়া রয়েছে কেতুর বীজ মন্ত্র। কেতুর বীজ মন্ত্র কিন্তু জানবেন অনেক শক্তিশালী মন্ত্র, এও যদি নিয়মিত পাঠ করতে পারেন তাহলেও কিন্তু
ভালো উপকার হবে। ওং রিং ওইং কেতবে, ওং রিং ওইং কেতবে, এই মন্ত্রটিও 10 বার 28 বার বা 108 বার নিয়মিত পাঠ করলেও কেতুর অশুভ প্রভাব থেকে অনেক অংশে ভালো থাকতে পারবেন। একদম। আমরা পরবর্তী আবার নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি যেতে যেতে একটু টাইমিংটা বলে দিচ্ছি। সোম থেকে শনিবার প্রত্যেক দিন 10টা 35 মিনিট অনুষ্ঠানটি দেখছেন, সকাল 10টা 35 মিনিটে যেমন দেখতে পাচ্ছেন, তেমন রবিবারও সকাল 8টা 10 মিনিট অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসি প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, তেমনই প্রত্যেক শনিবার দুপুর 3টে 45 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন। একদম আমাদের সময় শেষ। পরবর্তী অনুষ্ঠান আবার একটি নতুন বিষয় রাখবো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।